আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দেশবাসী খুব দ্রুতই নির্বাচনী রোড ম্যাপ পেয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে তা নস্যাৎ করে দেওয়ার জন্য জনগণকে সদা প্রস্তুত থাকারও আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট বিগত সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিগত 15 বছরে সংঘটিত হত্যা, গুমসহ সব ধরনের অপকর্মের বিচার করা হবে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন তিনি। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। বিগত সরকারের রেখে যাওয়া এলোমেলো দেশকে সুশৃঙ্খল করার জন্য তার সরকার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার কাজে হাত দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রপ্তানিতে গতি এসেছে, বিনিয়োগ পরিস্থিতিও উন্নতির পথে বলেও উল্লেখ করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে জানান ডক্টর ইউনূস। আর এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। সবার ঐক্যমতের ভিত্তিতেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। জানান আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 20টি দেশের রাষ্ট্রদূত, যাদের বাংলাদেশে দূতাবাস নেই, এবং বাংলাদেশে দায়িত্ব পালনরত 7টি সহ মোট 27টি দেশের রাষ্ট্রদূত তার সাথে একযোগে বৈঠক করবেন। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এই ব্যাপারে অনড় থাকুন। এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে। তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন। সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারের সব কাজের বিবরণ জনগণকে জানানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান। করে যাচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতি নিয়ে নিজেদের কোনো উচ্চাভিলাষ নেই। সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যেতে চায় অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার যুক্তরাজ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি।
এর আগে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন যাতে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় অর্থনীতি ও বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন বলেন, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ইউনূস সরকারকে সহযোগিতা করবে তার দেশ। একটি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ইউনূস সরকার দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাজ্য। তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, তারা একক বিষয়ে কোনো কথা বলেননি, তবে সরকার চাইলে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। কোনো ব্যক্তিগত বিষয়ে কথা বলিনি আমরা। প্রত্যাবাসনের বিষয়গুলোতে সরকার চাইলেই সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। And it has the full support of the UK government in these objectives. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন দিয়ে সরে যেতে চান তারা। আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা প্রসেস সম্পূর্ণ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্ত্রণালয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার বিকেলে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বাসভবনে এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সোমবার আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাজির করা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে আছেন। এদিকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও 7 জন কর্মী সমর্থক রোববার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা হত্যার শিকার হন। এসব ঘটনায় শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কয়েকটি মামলাও করেছে প্রসিকিউশন। সেসব মামলা ও অভিযোগের তদন্ত করছে তদন্ত সংস্থা। এসব মামলায় গ্রেফতার দেখানো 14 জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। প্রথম তাদের হাজিরার জন্য আছে যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা আসবেন তদন্ত রিপোর্টের জন্য, যদিও দিন ধার্য আছে। স্বাভাবিকভাবেই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না, সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। যাদের হাজির করা হবে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে 7টি আলাদা অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 53 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে
বেফায়া এখনো বস। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারে নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে ছাত্র শিবিরের 10 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণটা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া সবশেষ তথ্য বলছে, ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ 2,85,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে আরও বাড়তে পারে এই সংখ্যা। এক্ষেত্রে ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসবই এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় 17% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে দেশের ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এতদিনে খেলাপি ঋণ এবং ব্যাংক খাতে দুরবস্থার সঠিক চিত্র বের হয়ে আসছে, যা বেশ ভীতিকর। যে ঋণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই তথ্যগুলো কিন্তু এখন আসেনি, আর অতি ঝুঁকিপূর্ণ ঋণগুলো আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো সুতরাং সমস্ত তথ্য একসঙ্গে করলে দেখা যাবে যে প্রায় 4 লক্ষ কোটি টাকার বেশি আসলে খেলাপি ঋণ আমাদের আছে। এই যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলা, তখন তারা ব্যবসায়ীরা বলবে না যে আমাদের ব্যবসা বাণিজ্যের সে পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এটা ক্ষতি, আমার কারখানা বন্ধ করে রাখতেছি। এই অবস্থায় চলতে থাকলে খেলাপি ঋণের জন্য দুঃসংবাদ। এটা দুঃসংবাদ হবে এবং এটা বাড়তে থাকবে। এ অবস্থায় ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য নিয়মিত এবং সঠিকভাবে পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। যে যেখানেই থাকুক না কেন, পলায়া থাকুক বা দেশে থাকুক, বিদেশে থাকুক, কিন্তু তার কাগজপত্র তো এখানকার অ্যাপ্লিকেশন গুলো, সমস্ত দরখাস্ত গুলো কাগজপত্র যদি আপনি চেক করেন, সেখানে দেখবেন যে আপনার জাল দলিল দিয়া, জাল কাগজপত্র দিয়া কারা কারা নিয়েছে, এদের তো বাইর করা ইজি। এটা ব্যাংক নিজেই বাইর করতে পারে। এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণের যে অভিশাপ তৈরি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আসলে আমাদের এই মুহূর্তে যে ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলছে, সেটাকে আরো শক্তিশালী করতে হবে এবং খুব দ্রুত কিছু চিহ্নিত খেলাপি, যাদের আসলে কাজই আসলে খেলাপি হওয়া, তো তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আগামী দিনে আরও বেরিয়ে আসবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমানে দেশের সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, এমন মন্তব্য করে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। রোববার রাজধানীতে সিপিডির আলোচনায় ব্যবসায়ী নেতারা আরও বলেন, এখনও সরকারি সেবায় সীমাহীন দুর্নীতি দেশের উন্নয়নের পথে বড় বাধা। সিপিডির গবেষণা বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং বেড়ে চলা দারিদ্র্য ও বৈষম্য আগামীতে দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংস্কার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আলোচনা অনুষ্ঠান, যাতে সংস্থাটি জানায় দুর্নীতি এবং অদক্ষ আমলাতন্ত্র দেশের ব্যবসার পরিবেশের জন্য সবচেয়ে বড় বাধা। দেশে অপরাধ এবং সহিংসতার কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দাভাব, বেকারত্ব, জ্বালানি সংকটও অনিশ্চয়তা বাড়াচ্ছে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দেশে আস্থা রাখার মতো ব্যবসার পরিবেশ নেই। আমরা একটা দেশ হিসেবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, এন্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। The small amounts, people who'd stop your 500 টাকার জন্য সরকারি দপ্তরে ফাইল আটকে রাখে, যা বড় ভোগান্তিতে ফেলে আমাদের। তাই সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে হবে। There are layers of corruption issues.
এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তাই সবার আগে রাজনীতিতে সংস্কার প্রয়োজন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির কড়া সমালোচনা করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক আন্ডারটেক বাংলাদেশ ব্যাংক যেন একাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সব দায়িত্ব নিয়েছে। এটা অনেকটা বোকার স্বর্গে বসবাস করার মতো বিষয়। ভুল নীতি চাপিয়ে দিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ করছে। এ ধরনের স্বৈরাচারী আচরণ বন্ধ হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক টেক দিস ডিক্টেটরিয়াল সিস্টেম অ্যাওয়ে। অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে একটি বিষয় স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, অপরিকল্পিত 100টি নয় বরং কার্যকর 5-10টি অর্থনৈতিক অঞ্চল নিশ্চিতে কাজ চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে এই মুহূর্তে 1,08,00,000 বেকার রয়েছে। তার মধ্যে গ্রাজুয়েটের সংখ্যা 26 লাখ। 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এর মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। উপদেষ্টা বলেন, বিসিবিকে রাজনীতিকরণ করা হয়েছে, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না। এটা সত্যি যে বিসিবি এখন জোড়া তালি দিয়ে চলছে, তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা অব্যাহত আছে। 100 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটা ভঙ্গুর অবস্থা ছিল। আগামী 3 মাসে সরকার দ্বিগুণ কাজ করতে পারবে বলেও প্রত্যাশা তার। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে এবং একটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি। তবে আমি মনে করি যে আগামীর যে 3 মাস, সেই 3 মাসে আমরা এই 3 মাসে যতটুকু কাজ করছি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারবো। সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মওলানা ভাসানীর 48তম ওফাত দিবস উপলক্ষে রোববার টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার উল্লেখ করে সার্জিস বলেন, যত দল বাড়বে জবাবদিহিতাও তত বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে, তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে বলেও জানান তিনি। 100 দিনে প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে পারেনি উল্লেখ করে সার্জিস বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে সরকারের অবস্থান আরও ভালো হতো। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য দেয় বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে দেশের মানুষ স্বস্তি পেত। রোববার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা স্টেডিয়াম মাঠে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির 3 নেতার সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের জনগণ এবং দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। দেশের কেউ ক্ষতি করতে চাইলে তার বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, আর সরকার অযথা সময় নষ্ট করছে, জুলাই আগস্টের ঐক্যকে নষ্ট করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, 2025 সালে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের নেতৃত্বাধীন শুরায়ে নিজাম আয়োজন করবেন এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব করবেন মাওলানা সাদের অনুসারীরা। ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্ব শেষে আয়োজকরা বিশ্ব ইজতেমা মাঠ সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবেন, আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা তা বুঝে নেবেন। ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা।
এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30শে নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার অনলাইনে রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিলের সময় উভয় ক্ষেত্রে 1 মাস বাড়িয়ে একটি আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে 3,75,000 করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এবছর করদাতাদের রিটার্ন দাখিল ঝামেলাহীন হবে বলেও প্রত্যাশা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিমানের মাধ্যমে অবৈধভাবে স্বর্ণ আমদানি বন্ধে ও স্বর্ণ চোরাচালান রোধে কঠোর আইন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া ট্যাক্স প্রদানের ক্ষেত্রে রিটার্ন দেওয়ার জন্য আগামী বছর থেকে মোবাইল অ্যাপ চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে যাত্রী সহায়তা সেবা কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের কারণে গত 1 মাসে বিমানের যাত্রী সেবায় পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় কাস্টমস এলাকায় যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে যাত্রীরা তাদের যে কোনো সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ রিটার্ন দেওয়ার জন্য। মোবাইল অ্যাপের মধ্যেই ঢুকে অথবা আপনাদের ডেস্কটপ থেকেও আপনারা এটা সাবমিট করতে পারবেন। চাকরিতে প্রবেশের বয়সসীমায় 35-এর দাবিতে আগামী 24শে নভেম্বর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে চাকরিতে 35 প্রত্যাশীরা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মাঠে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বিগত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের মতো করে সিদ্ধান্ত চাপিয়েছে। 47তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার আগে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। দাবি মেনে না নিলে ক্রমান্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কুষ্টিয়ার মিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করেছে বিএনপি। রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে মিরপুর বাজারে লিফলেট বিতরণ করেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা খন্দকার টিপু সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে মিরপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। প্রবাসের খবর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, এক সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তারা। জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী সৌদি আগমন উপলক্ষে জেদ্দা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ সরকার উজ্জ্বল, জেদ্দা মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি সহ অন্যরা। নতুন বাংলাদেশ পুনর্গঠনে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের প্রতি আহ্বান জানান আমিরাত ব্যবসায়ীরা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, শারজার বুতিনায় বাংলাদেশি প্রতিষ্ঠান হেলথ ম্যাক ট্রাভেলসের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতা নিরসনের দাবি জানানো হয়। বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিদের নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী জামিলুল কাইয়ুম রনি। উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক রেজা, নুরুল আফসার, জাহিদ হাসান, জাহাঙ্গীর রূপু সহ অন্যরা। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কুয়েত কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েতস্থ সাতক্ষীরা স্পোর্টিং ক্লাবের অভিষেক অনুষ্ঠান, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভায় এই আহ্বান জানান তারা।
দায়ানুর রহমান ও শেখ মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিমল কান্তি রায়, কুরবান আলী, তারেক হাসান সহ বিশিষ্টজনেরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।